সাথে আমার ব্যক্তিগতভাবে তুমি তুমি সম্পর্ক, কিন্তু আমি অনুষ্ঠানের খাতিরে আপনি বলেই সম্বোধন করছি, কারণ আপনি একটা দলের রিপ্রেজেন্টেটিভ হিসেবে এখানে এসেছেন। তো সর্বমিত্র, আমি যেটা বলছিলাম ইনফরমেশনটা একটু কারেক্ট করতে চাই, লাইক কতজন উইন করেনি আর বাকি সবাই বোধহয় শিবিরের? আমরা ২৮ জনের প্রার্থীতা আমরা দিয়েছিলাম পুরো প্যানেল মিলে, সেখানে আপনার ২৩ জন জয়ী হয়েছে। মানে ৫ জন শুধুমাত্র শিবিরের না, বাকি সবাই হচ্ছে শিবিরের আমাদের প্যানেলের। সবাই অবাক হচ্ছে, পুরো বাংলাদেশ অবাক হচ্ছে যে প্রথম কথা হচ্ছে আমরা একটু জানি যে শিবির যারা করে তারা মূলত একটু মানে ইসলাম ধর্মের জ্ঞান রাখেন বা এই কালচারে অভ্যস্ত। সেখানে আপনি ইসলাম ধর্মের নন আমি যতদূর জানি, এবং এরকম একটা জায়গা থেকে শিবিরকে পছন্দ করা এবং শিবিরের দলের হয়ে ইলেকশন করা, এটা তো আমাদেরকে অবাক করেছে। মানে আপনি ডিসিশনটা নিলেন কেন? ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রথমত আমি খুব র্যাশনালি চলি, খুব একটা বেশি ইমোশন কাজ করে, কিন্তু ইমোশনের সাথে সবসময় আমি বাস করি না। প্রথম কথা হচ্ছে এটা। তো অনেক অনেক বিষয় ভাবলাম, অনেক প্রপোজাল এসেছে বিভিন্ন প্যানেল থেকে, অনেক কিছু থেকে, কিন্তু আপনার যার সাথে আমি কাজ করে মনে হয় আমি সন্তুষ্ট থাকবো এবং কাজ করতে পারবো, তাদের সাথে এসেছে। এটার খুব সিম্পল একটা আনসার। এটা এত ঘুরে পিছিয়ে বলার নেই, কারণ আমি এই কথাটা আবার অনেক জায়গায় বলে এসেছি, যদিও যে আপনার স্বতন্ত্র প্রার্থী আমরা দেখেছি, অনেক এমপি হয়েছেন খুব সৎ, কিন্তু আপনার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি, জাস্ট ফর তার ব্যাকআপ নেই, তার সরকার দলও নেই, তার বিরোধী দলও নেই, যার কারণে তিনি যতই সৎ হন না কেন তিনি তার এলাকায় উন্নয়নমূলক কাজ করতে পারেনি। এখন আমার ভয়েস থাকতে পারে, আমার কারেজ থাকতে পারে, কিন্তু আমার একটা ব্যাকআপ নেই, আমার একটা প্যানেল নেই, তাহলে আমি কাজ করতে পারবো না, আমি সেভাবে ফাংশন করতে পারবো না। আমার দরকার ফাংশন করা, কারণ এখানে শুধুমাত্র ডাকসু কথা বলার জায়গা না, এটা স্বল্প সময় কাজ করার জায়গা। আমরা আসলে ইডিওলজিক্যাল স্ট্যান্ডার্ড জায়গাটাকেই প্রশ্ন করতে চাই। আমি বলছি না কোন ইডিওলজি রাইট, কোন ইডিওলজি রং। যে দলটি ক্ষমতায় আসলো, ডাকসুর ক্ষমতায়, তাদেরকে নিয়ে বিভিন্ন রকমের কথা হয়েছে। কারো কারো ভাষায় এটা প্রোপাগান্ডা, কারো কারো ভাষায় এটা রাইট, এবং এমনও হয়েছে যে আমরা একটা সময় দেখেছি শিবির করলে মোটামুটি মেরেও ফেলা যায়, এরকম একটা পরিস্থিতিও তৈরি হয়েছে, এবং সেটাকে বলা, বিশেষ করে আবরার হত্যাকাণ্ডের কথা আমি বলছি, এবং এটাকে নর্মালাইজ করার চেষ্টা করা হয়েছে একদম। তো এইরকম একটা ইডিওলজিক্যাল জায়গা থেকে এইরকম একটা দল বেছে নেয়া, এবং আপনার মতো একজন আদিবাসী, সেই জায়গাটায় আপনার নিজের কাছে নিজের প্রশ্নের উত্তরটা কি ছিল আসলে? প্রথমত আমার সব কিছু কিন্তু আমার সাথে যাবে না, এটা একটা নির্বাচনী জোট। প্রথমে আপনি যে কথাটা বলেছেন যে সবাই শিবিরের, এখানে সবাই শিবিরের না, আমিও শিবিরের না, জুমাপু শিবিরের না, এরকম অনেকে আছেন যারা আমরা জোট করেছি একসাথে। প্রথম কথা হচ্ছে এটা, এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি লাইফ এক্সপ্লোর করতে চাই। আমি দেখতে চাই যে যে কথাটা প্রতিষ্ঠিত মানুষ সত্য হিসেবে জানে, সেটা আদতে কতটা সত্য, সেটা আমি এক্সপ্লোর করতে চাই। আমি অনেক আগে থেকে আমি শুনে এসেছি ছোটবেলা থেকে যে রক কাটে, এটা করে ওটা করে, অর্থাৎ শিবিরকে আপনার একদম হত্যাযোগ্য সেভাবে আপনার প্রতিষ্ঠিত করা, নেগেটিভ একটা পারসেপশন সাধারণ মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। মানে আপনি এরকম যে একটা মানুষকে মারা হয়েছে, আপনি বলে উঠবেন যে হাই হাই কেন মারা হলো, কিন্তু যখন আপনি শুনবেন যে সেই মানুষটা শিবির করে, আচ্ছা ঠিক আছে, দ্যাটস ফাইন, এরকম একটা বিষয়। হ্যাঁ, এক্স্যাক্টলি, আমাদের মাথায় এভাবে ঢুকে দেওয়া হয়েছে বছরের পর বছর। একদম তাই। তো সেই জায়গা থেকে আসলে তারা কতটা খারাপ বা কতটা ভালো, ভালোর জায়গাটা না, তারা আসলে কতটা খারাপ সেটা একটু কাছ থেকে দেখার একটা ইচ্ছে হয়েছিল আর কি। তো যতটুকু খারাপ আমরা ভাবতাম অতটুকু খারাপ না। প্রথম কথা হচ্ছে যে সময় প্রুভ করবে, আর আলোর একটা শক্তি আছে আমরা বিশ্বাস করি। সো আপনি যেখানে আলোটা নিক্ষেপ করবেন সেখানে যতই অন্ধকার থাকুক না কেন ওটা আলোকিত হবে, এটাই স্বাভাবিক। সো আমরা মনে করি মানুষের ভালো কাজ করার ক্ষমতা হচ্ছে আলোর মতো। সেটা আসলে শিবিরের হাতে সময় এসছে। শিবির তো আসলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় না, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে আগে থেকেই ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই বোধহয় প্রথম, আমি যদি ভুল না বলে থাকি, ডাকসু নির্বাচনে তাদের জয়। একদম। তো আমি যখন ইউনিভার্সিটির ছাত্র ছিলাম, সেই 2000-2001 সেশন, আজ থেকে আরো 25 বছর আগে, তখন তো শিবিরের নামগন্ধ নেওয়া যেত না ওখানে, এরকম একটা পরিস্থিতি ছিল। এখন সেইখানে শিবিরের জয় জয়কার, মানুষ শিবিরকে পছন্দ করেছে, এবং সেটা আসলে শিবিরের প্রমাণ করারও সুযোগ এসছে যে আসলে তারা দল হিসেবে কেমন, এবং ভালো করবে আমার ধারণা। সেটা ঠিক আছে, কিন্তু আপনি যেটা বললেন যে আপনি এক্সপ্লোর করতে চেয়েছেন, তার মানে কি আপনার এই যে
কমিউনিটি বেসড সার্ভিস দেয়া, এখন তো কমিউনিটি আমি বলবো, অবশ্যই। বা রাজনীতিতে কোনো না কোনোভাবে স্টেপ রাখা, এগুলো কি আগে থেকেই ছিল? আমি একটু ছোটবেলা থেকে শুরু করতে চাই। আপনার জন্ম কোথায়, আপনার বেড়ে ওঠাটা কেমন? আমার জন্ম রাঙামাটিতে, রাঙামাটি শহরে, সদরের মধ্যে বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই অনেকে বলে না যে সুবিধা বঞ্চিত, এটা ওটা পায়নি, আমি সেটা বলবো না। কারণ এতটা নিজেকে মানে সিম্পেথি গেইন করতে হবে, সেটা একদমই চায় না। কারণ যেটা আমি পেয়ে এসেছি সেটা তো বলবোই। আমার প্যারেন্টস আমার কোনো কিছু ঘাটতি রাখতে চাননি। ছোটবেলা থেকেই কালচারাল বা আপনার এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস এগুলোর মধ্য দিয়ে তো রাঙামাটি শহরের মধ্যে টুকটাক আপনার এই ড্রয়িং থেকে শুরু করে এগুলোর জন্য ছোটবেলা থেকেই একটা ওভাবে নাম ডাক না থাকলেও যারা ওই একটা কমিউনিটি গড়ে ওঠে, সেখানে যে সবাই ওখানে ছোট ছোট আপনার চিত্রশিল্পী, সেখানে সেরকম একটা কয় ভাই বোন আপনারা? পরিচিত ফেস। আমরা 2 ভাই বোন, আমার ছোট বোন আছে, ছোট বোন কলেজে পড়ছে। ওকে, সো রাঙামাটি শহরে আপনি বড় হচ্ছেন। ওই সময়টাতে স্বপ্ন কি ছিল? লাইক থাকে না যে বড় হয়ে এটা হব ওটা হব, ওরকম কোনোভাবেই ফ্যামিলি থেকে গাইডেন্স? না, ছোটবেলা থেকে, একদম ছোটবেলা না, আমার ইচ্ছা ছিল যে আমি চিত্রশিল্পী হব। তো পরবর্তীতে তো আসলে রেশনালি থিঙ্ক করতে হলে আপনার খুব বেশি টাকা দরকার, স্ট্যাটাস দরকার। আসলে একেকজনের একেক রকম চিন্তা, যে কারোর আপনার স্ট্যাটাস দরকার, কারোর আপনার মানসিক প্রশান্তি দরকার, কারোর আপনার টাকার দরকার, অনেক অনেক কিছু। তো সেই জায়গা থেকে পরবর্তীতে আমি একে একে বেড়ে উঠছি এবং জানছি সব কিছু। রাজনীতি নিয়ে আমার বেশি আগ্রহ জন্মে আপনার যখন আমি ক্লাস 6 বা 7-এ। আমি একটু জটিল পরিস্থিতির মধ্য দিয়ে আমি গিয়েছিলাম। ক্লাস 5, 6, 7, 8 মানে কিছু কিছু একটু আপনার বিরূপ প্রকৃতির মানুষ আমার মানে লাইক এটা কি ধরনের জটিলতা? লাইক পলিটিক্যাল ক্রাইসিস অর ইকোনমিক ক্রাইসিস? পলিটিক্যাল না, ইকোনমিকও না। আপনার আমার এক স্কুল টিচার, আমি যখন ক্লাস 5-এ ছিলাম ওই সময় আমাদের প্রি টেস্ট চলছিল। তখন ছিল আপনার পিএসসি। পিএসসির আগে আপনার এক্সাম হয়। তো আমাদের 50 মার্কসের এক্সাম, 20 মিনিটের মধ্যে আমি আমার এক্সাম শেষ করি। উনি অবাক, উনি বলেন কি, উনি সরাসরি কোনো ক্লু ছাড়া, কোনো আপনার কোনো প্রুফ ছাড়া উনি বললেন যে তুমি প্রশ্ন পেয়েছো, প্রশ্ন পেয়ে তুমি এক্সাম দিয়েছো। আমি বললাম যে স্যার আমি কোত্থেকে প্রশ্ন পাবো? তো উনি বললেন যে তাহলে আমি তোমাকে আরেকটা এক্সাম নিই, তুমি এক্সাম দিবা? যে জি স্যার আপনি দেন, সমস্যা নেই, আমার প্রিপারেশন যেহেতু ভালো, আমি কনফিডেন্ট। উনি সরাসরি বললেন যে তাহলে তুমি চ্যালেঞ্জ নিচ্ছ, এরকম টাইপের। তো সেই টিচার কেন জানি আমাকে খুব একটা বেশি সহ্য করতে পারতেন না। ক্লাস 9-এ মানে এইভাবে 6, 7, 8 অনেক অনেক ঘটনা ঘটেছে। উনি এই পুরো সময় জুড়ে আমার জীবনে একটা মানে একটা স্মৃতি হয়ে থাকবেন। দুঃস্মৃতি বলা যায়। দুঃস্মৃতি বলতে কোনো বাংলা শব্দ আছে কিনা জানি না। তো ক্লাস 9-এ এসে আমাদের ক্লাসে একটা ফিমেল স্টুডেন্ট আসে, আমার ক্লাসমেট। তো স্বাভাবিকভাবে আমরা তার সাথে পরিচিত হই। আমার এক ফ্রেন্ড তার সাথে পরিচয় করে দেয়। আমি হ্যান্ডশেক করে 2 রোতে আমরা বসলাম। তারপর উনার আবার একটু সেদিকে একটু বেশি চোখ ছিল বোধ হয়। উনি হঠাৎ করে প্রেজেন্ট হয়ে গেলেন। আর ক্লাসের মধ্যে উনার কিছু ওই থাকে না যে প্রতিনিধি, যেটাকে আপনার একটু সস্তা মার্কায় সস্তা ভাষায় বলে আপনার চামচা। টিফিন ব্রেকে উনি আসলেন। উনি এসে বললেন যে তুমি ওকে ব্যাড টাচ করেছো। কোথায়? কিভাবে আমি ব্যাড টাচ করলাম? আর যে সিসি ক্যামেরার ফুটেজ আছে। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি সিসি ক্যামেরার ফুটেজ দেখান আমাকে। যদি দেখাতে না পারেন তাহলে আমি প্রিন্সিপাল স্যারের কাছে যাব। বাট একজন টিচারের সাথে আমার এইভাবে কথা বলা উচিত না আমি জানি, কিন্তু একজন টিচার হয়ে যখন আমাকে স্টুডেন্ট হিসেবে যখন মেন্টালি হ্যারাস করছেন বছর পর বছর, তখন ব্যাপারটা একটু বেশি অতিরিক্ত হয়ে যায়। তো তিনি প্রমাণ দেখাতে পারেননি, পারারও সম্ভব না, কারণ উনার চোখ আর সিসি ক্যামেরার চোখ তো এক না। তো এইভাবেই কেটে যাই অনেক অনেক বিষয়। সামহাউ এই কনস্ট্রেইনটাকে আপনাকে কোনো না কোনোভাবে পলিটিক্সের দিকে আগ্রহ করা? আমার মনে হয়েছে যে জটিল, আপনি যখন একটা শিশু বেড়ে উঠছে তখন আপনার একটা জটিল পরিস্থিতির মধ্য দিয়ে যখন যাই, আমি আসলে ওই টিচার দ্বারা খুব বেশি প্রভাবিত হয়েছি। এবং আমি স্কুল থেকে ফিরে এমনও হয়েছে যে আমি প্রচুর কান্নাকাটি করেছি। এবং আপনি ফ্যামিলিকে বলেছেন যে বাসায় বলেছি যে আমি এই স্কুলে আমি পড়তে চাই না, বলেছি আমি, কিন্তু আসলে অনেক অনেক বিষয় থাকে। এমনও হয়েছে আমি ক্লাসে আমি ক্যাপ্টেন ছিলাম।
হঠাৎ করে উনি এসে কোন একটা কারণে আমাকে ঠাস করে থাপ্পড় মারলেন, কোনো কারণ ছাড়া। পরে উনি বললেন যে তুমি আজ থেকে ক্লাস তুমি ক্যাপ্টেন না, ক্লাস ক্যাপ্টেন না। এটা ক্লাস 5-এর ঘটনা। অথচ তিনি আমার ক্লাস টিচারও না। ক্লাস টিচার না হয়ে তিনি কিভাবে আমাকে বহিষ্কার করতে পারেন আবার ক্লাস ক্যাপ্টেনের পদ থেকে? তো ব্যক্তিগত জায়গা থেকে আমি সেটা হয়তো বা আপনার এটা কমিউনিটি বেসড হতে পারে। এবং এমনও হয়েছে আবার কিছু আমার কমিউনিটির, আমার চাকমা কমিউনিটির আমার ফ্রেন্ড, তারা একটা আপনার ব্যান্ড করতে চেয়েছে। তারা এক একজন এক এক বিষয়ে আপনার কেউ গিটার শিখছে, কেউ আপনার ড্রাম শিখছে, এরকম। উনি ওই সময় আপনার কিশোর গ্যাংটা খুব বেশি পরিচিত একটা শব্দ হয়ে গেছে। উনি সেই ব্যান্ডটাকে গ্যাংয়ে পরিণত করতে চেয়েছেন, এমন ঘটনা ঘটেছে। তো সেই জায়গা থেকে এই বিষয়গুলো আমার লাইফে অনেক অনেক জটিলতা সৃষ্টি করেছে। এখান থেকে কি আপনার মনে হলো যে সামহাউ আমাকে যদি আমার ভয়েস রেজ করতে হয়, সো কোনো রকম ভাবে আমাকে পলিটিক্যালি অ্যাক্টিভ হইতে হবে? পলিটিক্যালি না, কিন্তু আমি খুব বেশি প্রতিবাদী ছিলাম, সেটা স্কুলে হোক বা যে কোনো জায়গায়। তো এরপরে হচ্ছে আমি ডিবেটে আমি যুক্ত হই, এবং সেই ডিবেটে যুক্ত হওয়ার পরে সেটা ক্লাস 8-এ আমার আস্তে ধীরে সব কিছু অনেক অনেক আপনার অ্যানালিসিস করা, এটা করা, জানা শোনা সব কিছু বাড়তে থাকে। এবং আমরা মজা করে বলতাম যে আচ্ছা ঠিক আছে, আমি একদিন আমাদের এলাকা 299 নং আসন এইখান থেকে আমি এমপি হব। মানে এটা জাস্ট একটু মজা করে বলা। যখন আমি ক্লাস 9-এ 2019 সালে, তখন আপনার ডাকসু ইলেকশন হচ্ছিল। তখন আমি জানতাম না যে ডাকসু ইলেকশন আপনার প্রতি বছর হয় কিনা, বা এটার গঠনতন্ত্র কিরকম, এভরিথিং। এবং ডাকসুনে আপনার এত যে আপনার রাষ্ট্রের যে একটা মেকানিজম আছে, ডাকসু যে আপনার রাষ্ট্র চায় না, একটা সরকার চায় না, এই বুদ্ধিবৃত্তিক মানুষগুলোকে দমিয়ে রাখতে চাই, এগুলো সম্পর্কে আমার আইডিয়া ছিল না। আমি জাস্ট জানতাম যে ডাকসু হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে হচ্ছে বর্তমানে, এবং আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই আপনার শুধুমাত্র একটা ভোট দেওয়ার জন্য। ওকে, ভেরি ইন্টারেস্টিং। ইয়েস, আপনি অনেক অনেক কিছু শুনেছেন হয়তো বা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে চাই, ভালো রেজাল্টের কারণে, মুখ উজ্জ্বল হবে, কিন্তু একটা ভোট দিতে চাচ্ছে ডাকসুতে, সেটার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে। এই কথা আপনি হয়তো বা শুনেন। এটা খুব কাকতালীয় ঘটনা যে বর্তমানে আবার মানে কোন একভাবে হয়ে গেল ডাকসুটা, যেটা আপনার হয়ই না। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। শিবির প্যানেল থেকে বিজয়ী কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা। শিবিরের একটা চমৎকার ব্যাপার আছে, আমি যতদূর জানি এবং আমাদের দর্শকরাও এটা জানেন, শিবির কিন্তু চলে নিজের ফান্ডে। যেহেতু আপনি কার্যনির্বাহী সদস্য, আপনি নিজেও বলবেন বিষয়টা। শুধু নিজের ফান্ডে চলে তা না, এখানে আমি নিজের দেখেছি দুই একটা এরকম, যেসব ছাত্ররা নিজের পড়াশোনার খরচ বহন করতে পারছে না, তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদের পড়াশোনার খরচ থেকে শুরু করে আমি এমন শুনেছি চাকরি বাকরির ব্যবস্থাও করে দেয়, এবং এটা একটা চেইন। এই চেইনটা তারা খুব সুন্দরভাবে মেনটেন করে। আপনি কি আপনার স্টুডেন্ট লাইফে কোনো না কোনোভাবে শিবিরের দ্বারা কোনো না কোনোভাবে বেনিফিটেড হয়েছেন? আমি একদম আপনার বিশ্ববিদ্যালয়ে এসে তখনও ফার্স্ট ইয়ারে, তখনও জানতাম না যে শিবির এত বড় একটা নেটওয়ার্ক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ভেরি ইন্টারেস্টিং। সো আপনার কাছে অ্যাপ্রোচ করে তারা কিভাবে, মানে কেনই বা আপনাকে অ্যাপ্রোচ করলো? আচ্ছা, প্রথমত আপনার একদম তাহলে বিশ্ববিদ্যালয়ের গল্প বলি। জি। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে বামেদের কিছু সংগঠন, তাদের সাথে তারা আমাকে প্রথমে অ্যাপ্রোচ করে যে আমরা একসাথে চা খেতাম, গল্প